মৃত্যু পরোয়ানা তে স্বাক্ষর করলাম। সেই 5ই আগস্টের পর থেকে গোপালগঞ্জ অনেকখানি পুরুষ শূন্য, বেশিরভাগই তারা অন্যত্র অবস্থান করছে। তারপরেও তারা গোপালগঞ্জকে নানানভাবে টার্গেট করেছে, এরকম অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী ঘটনাক্রম তো আপনি জানেনই। এখন কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে, আর গোপালগঞ্জে কি হচ্ছে আপনার কাছে কি তথ্য আছে? প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এখানে আপনি জিজ্ঞেস করেছিলেন ঢাকার পরিস্থিতি কেমন। ঢাকায় একটা প্রস্তুতি চলছে, সাজ রব জামাতের একটা বিরাট সমাবেশ আছে এবং সেটিকে ঘিরে এক ধরনের উৎকণ্ঠা আছে, এটা বোঝা যাচ্ছে। মনোযোগ গোপালগঞ্জের দিকে এবং যে আর্থিক পরিস্থিতি কি, পরিস্থিতির কারণে মানুষজন কেমন আছেন এবং গোপালগঞ্জ জনপদ পুরুষ শূন্য হয়ে গেছে, এটা মোটামুটি সবাই বুঝতে পারছেন এবং এর কারণে নারীরা এক ধরনের ভালনারেবিলিটির মধ্যে পড়েছে। এখন প্রফেসর ইউনূস তিনি আপনার নারীদের এম্পাওয়ারমেন্টের সুবিধার্থে তাকে এবং আপনার গ্রামীণ ব্যাংকে যৌথভাবে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এখন এই নোবেল পুরস্কার যেই উদ্দেশ্যে যেই কারণে তাকে দেওয়া হয়েছে, তিনি শান্তি কায়েম করবেন, সেখানে কিন্তু রীতিমতো অশান্তি ইনস্টিটিউশনালাইজ করবার জন্য যা যা করা দরকার সবই কিন্তু আজকে নিশ্চিত করা হয়েছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনার জাতিসংঘের সঙ্গে চুক্তি হয়ে গেছে আজকে যে ঢাকা 17তম বাংলাদেশ 17তম স্বাগতিক দেশ হিসেবে কাজ করবে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস স্থাপন করার প্রক্রিয়া চলছে তাতে, এবং আমাদের সরকারের পক্ষ থেকে ওই চুক্তিতে ইমিউনিটি প্রদান করে দেওয়া হয়েছে যে এই অফিসে যারা কাজ করবেন তাদের আপনার কোন রকমের দায়বদ্ধতা থাকবে না, তাদের বিরুদ্ধে কখনো মামলা মোকদ্দমা করা যাবে না এবং এর জন্য অ্যাকাউন্টেবল থাকবেন না, এখানটায় তারা চলে যেতে সক্ষম হবে নির্দ্বিধায় এবং বিনা বাধায়। আপনার এ পর্যন্ত যে দেশগুলোতে আপনার এই রকমের অফিস স্থাপিত হয়েছে প্রত্যেকটা কম বেশি কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হয়েছে এবং আগামী 3 বছরের জন্য আপনি ধরে নিতে পারেন বাংলাদেশ একটা কনফ্লিক্ট জোনের মধ্যে প্রবেশ করলো। অ্যাপারেন্টলি মনে হবে যে অনেকে মিষ্টি খাবেন যে আজকে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কিন্তু এর মধ্য দিয়ে আমরা ইন এ ওয়ে যেটাকে বলে মৃত্যু পরোয়ানা তে স্বাক্ষর করলাম। এবং আমাদের এই অফিস স্থাপনের সবচাইতে বড় অবদান কিন্তু আমাদের মাননীয় উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান শুভ্রর। তিনি সবচাইতে বড় মাপের ডিফেন্ডার অফ হিউম্যান রাইটস, ডিফেন্ডার অফ ডেমোক্রেসি। তো সুতরাং তার এই ব্যাপারে উৎসাহ আগ্রহ সবচেয়ে বেশি ছিল এবং আমরা সেটি আজকে দেখলাম কার্যকর হলো। ধন্যবাদ। প্রফেসর কলিমুল্লাহ, আমি যদি বলি আপনাকে যে ময়মনসিংহে নাকি এই মুহূর্তে গোলাগুলি হচ্ছে, এই বিষয়ে কিছু জানা আছে আপনার? জি না, আমি এখন পর্যন্ত কোনো এরকম খোঁজ খবর পাইনি, তবে আমি নিশ্চিত যে গোপালগঞ্জের যে অস্থিতিশীলতাটা আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু সমগ্র বাংলাদেশময় হওয়ার জন্যে যা যা উপকরণ দরকার কম বেশি সবই কিন্তু উপস্থিত। স্পার্কটা দরকার ছিল, সেই স্পার্কটা আপনার এই গোপালগঞ্জের মধ্য দিয়ে সূচিত হয়েছে এবং সে কারণেই আমাদের সরকারের পক্ষ থেকে, ইউনূস শাহীর পক্ষ থেকে সর্বরকম আপনার যোগাড় যন্ত্র নিশ্চিত করা হয়েছে, এমনকি কোস্ট গার্ডও মোতায়েন করা হয়েছে যাতে নৌপথে আপনার কোন রকমের এই চলাচলের ক্ষেত্রে কোন রকমের আপনার নিঃসংকোচ চিত্তে কেউ এই গম্যতার সুযোগ না নিতে পারেন।
আর আপনার এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে যে লোকাল যে মিডিয়া, কি প্রিন্ট কি ইলেকট্রনিক, এক ধরনের যেটাকে বলবো আমরা যন্তর মন্তর ঘরের মধ্যে আটকা পড়ে গেছে। আপনার সেই যে আপনার হীরক রাজার দেশে যেমনটি আমরা পরিদৃষ্ট করেছিলাম সেরকম একটি মহাবিষ্টতার মধ্যে তারা আছেন এবং রীতিমতো ভীত সন্ত্রস্ত একটি কায়দায় কাজ করছেন। আজকে যেমন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং চ্যানেল আই থেকে আমার কাছে রিপোর্টাররা এসেছিলেন আমার মতামত জানতে, যে গতকাল নির্বাচন কমিশন যেই পর্যবেক্ষণ নীতিমালা 2025 প্রকাশ করেছেন সেইটা নিয়ে আমার বক্তব্য মন্তব্য কি। আমি যখন খোলামেলা কথা বলবার চেষ্টা করলাম, মানে শুরু করার আগেই তারা কিন্তু, আমি ইনফর্মালি যে কথা বলছিলাম সেগুলো তারা ধারণ করলেন, করে আমাকে জানান দিলেন যে এই সরকারের পছন্দনীয় একজন ব্যক্তি, যার পরীক্ষক হিসেবে আমি কাজ করেছি, ডক্টর আব্দুল আলিম, যিনি আমাদের সঙ্গে কাজ করেছেন এশিয়া ফাউন্ডেশনের নির্বাচন পর্যবেক্ষণের, এই ভদ্রলোকের কাছে তারা যাবেন এবং রীতিমতো ওই কাঠগড়ায় দাঁড় করানোর মতো করে একটা ট্রায়াল দেওয়ার চেষ্টা করবেন। এখন বিষয়টা হচ্ছে উদ্দেশ্য পিন ডাউন করার চেষ্টা করা। এখন ধরুন আমি তো একটু বেয়ারা কিসিমের মানুষ, কথা বলবার সময় ছেড়ে কথা বলার আপনার স্টাইল আমি ফলো করি না। তো ফলে আমি যা বলার বলে দিয়েছি, ন্যাচারালি সেখানে গিয়ে তিনি হয়তো আমাকে ডকে তোলার চেষ্টা করবেন বা করেছেন, হু নোজ। তো এই যে ভদ্রলোক, তিনি আপনার ডক্টর বদিউল আলম মজুমদার কর্তৃক নেতৃত্ব দেওয়া নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম কৌশলক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে আইন করে যে বিচার ব্যবস্থা দিয়ে যা করা যায়, কি শাস্তি নির্ধারণ করা যায়, আপনার জনকীর্তক যারা আপনার নির্বাচনী কাজে রিটার্নিং অফিসার বা আপনার প্রিজাইডিং অফিসার হিসেবে ভূমিকা পালন করেছেন বা সমন্বয়ের কাজ করেছেন, সেই কমিটিতেও তিনি আছেন। অর্থাৎ একটা জাজমেন্টাল পজিশনে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যার ইন্টিগ্রিটি নিয়ে নানান রকমের সমস্যা আপনার বিগত নির্বাচন কমিশন গুলো আপনার আশঙ্কা প্রকাশ করেছিল এবং সেটি কোনোভাবে ধামাচাপা দেওয়া হয়েছে এবং সেই ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে যিনি ভূমিকা পালন করেছেন তাকেও অনবোর্ড নেওয়া হয়েছিল। আমি নাম ইচ্ছা করি উল্লেখ করছি না। তো এই যে পরিস্থিতি, অর্থাৎ এক ধরনের কোণঠাসা করবার চেষ্টা, এক ধরনের আপনার পিন ডাউন করবার চেষ্টা, এটি এখন পুরো রেজিমের অস্থি মজ্জায় প্রবেশ করেছে এবং আগামী 3 বছর হয়তো এই জনপদের উপর দিয়ে নানান রকমের ঝড়ঝঞ্ঝা আসবে এবং সেটার আনুষ্ঠানিক সূচনা আজকে থেকে শুরু হয়ে গেল। জি জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, যে আমরা যদি দেখি যে আমি বিএনপির অবস্থানটি একটু, তাদের দুজনের নেতার বক্তব্য দিয়েছিলাম, জয়নুল আবদিন ফারুক এবং সালাউদ্দিন আহমেদের বক্তব্য দিয়েছিলাম, এবং আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়ে হলেও রাজনীতির মাঠে ফিরছে, মানে আগামী 20 জুলাই রোববার তারা হরতাল ডেকেছে। আপনার কাছে কি মনে হয় এই হরতাল কতটুকু তারা কার্যকর করতে পারবে? হরতাল মানে কি এখন এই বর্তমান প্রেক্ষাপটে? 20 জুলাই আবার কিন্তু দেশে পরীক্ষাও আছে, একটা পাবলিক এক্সাম আছে। সবকিছু মিলে এই হরতাল তারা কিভাবে করবে? আওয়ামী লীগের ফিরে আসাটাই বা আপনি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি তো ভাই বর্ন এন্ড ব্রেড ঢাকায়, বাংলাদেশে, মাঝখানে পড়াশোনার জন্য বিলেতে অবস্থান করেছি, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেছি। সেই সময়টা বাদ দিয়ে বরাবরই দেখেছি যে হরতাল যদি কার্যকর করতে হয়, ধরুন 20 তারিখে যদি হরতাল আহ্বান করা হয় তাহলে 19 তারিখেই এর সকল আয়োজন সম্পন্ন করে ফেলতে হয়। অর্থাৎ আপনার জনমনে আপনার যে বিষয়টি নিশ্চিত করতে হয়, উৎকণ্ঠা এবং উদ্বেগ, যে হরতালে আপনি যদি রাস্তায় বের হন তাহলে ঝামেলায় পড়বেন, অর্থাৎ এই সময়টা বাড়িতে থাকা ভালো, একেবারে একান্ত বাধ্য না হলে রাস্তাঘাটে না যাওয়াটাই বেহতর। এই বিষয়টি নিশ্চিত করে ফেলতে হয় 19 তারিখেই, মানে আপনার হরতালের পূর্ব দিনে। তো সেই তাকত
তনু বপু কতটুকু অবশিষ্ট আছে সেটার একটা আপনার জানান আমরা দেখতে পাবো ডেফিনেটলি, জাস্ট নকিং এট দ্য ডোর। এবং তার আগে ঢাকায় যেটি আপনি জানেন যে জামাতে ইসলামের উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে 19 তারিখে, অর্থাৎ অন দ্য ইভ। এবং এটা নিয়ে যথেষ্ট সাজ রব সর্বত্র পরিলক্ষিত হচ্ছে, কারণ তারা ইন এ ওয়ে সরকারি দলের এবং সেই সঙ্গে সরকারের এক ধরনের যেটাকে বলে টলারেন্স তারা তারা দেখতে পাচ্ছেন। ফলে তাদের যতটা নিঃসংকোচ এবং নির্ভয়ে এই প্রস্তুতি তারা নিতে পারছেন, সেইটা কিন্তু একেবারেই অনুপস্থিত আওয়ামী লীগের বা তার অঙ্গ সংগঠনগুলোর বেলায়। কারণ আইনত তাদের সকল কার্যক্রম স্থগিত করা আছে। তো ফলে যারাই পিকেটিং করতে আসবেন কিংবা প্রস্তুতিমূলক করবার চেষ্টা করবেন, তাদের যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়তে হবে। খেয়াল করে দেখলাম যে ইতিমধ্যে ঢাকা শহরের দেয়াল গাত্র সর্বত্রই পোস্টার শোভা পাচ্ছে, এবং এই পোস্টারগুলো কাদের? হিজবুত তাহরীরের। তারা আপনার কোনো জায়গা বাদ রাখছে না সর্বত্র। এবং মজা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডগায় কিন্তু এটা হচ্ছে। আপনার না হলে এত সুনিপুণ ভাবে সুবিন্যস্ত করে এই পোস্টারগুলো সাঁটানো যেত না। এখন ধরুন হিজবুতকেও যেখানে টলারেট করা হচ্ছে, সেখানে কিন্তু আপনার নিষিদ্ধ ঘোষিত, পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর কিন্তু অংশত আপনার যে নিষেধাজ্ঞা সাময়িকভাবে প্রদান করা হয়েছে, সে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলোকে কিন্তু ন্যূনতম টলারেন্সের কোনো স্পেস দেয়া হবে বলে আমি মনে করি না।